নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজকে আপনারা যেই গল্পটা শুনবেন সেই গল্পটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে। আমরা যেটা ফিল করি বা অনুভব করি, মানে আমাদের কিছু ফিলিংস বা ইমোশনস, এগুলোকে তো আর ওরকমভাবে ক্লাসিফাই করা যায় না। পুরো ব্যাপারটাই জট পাকানো একটা ব্যাপার, ঘেটে একটা ব্যাপার আর কি। সেটা সবারই হয়ে থাকে, সবাই খুব ভালো করেই বুঝবেন। বাট ওভারঅল এইটাকে দুভাগে মোটামুটি ভাগ করা যায়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তা ভয়ও সেরকম একটা নেগেটিভ গোছের ইমোশন বা ফিলিং বা অনুভূতি। এই গল্পে সেইটা তো আছেই, তার সাথে মিশে রয়েছে একটা অপরাধবোধ, একটা অপরাধবোধের অনুভূতি, একটা গিল্টি ফিলিং। সেটাও কিন্তু একটা নেগেটিভ ইমোশন। তা এই ভয় আর অপরাধবোধ, এই দুটো মিলে মিশে গেছে যেন এই গল্পটার মধ্যে কোথাও শেষের দিকে গিয়ে। মানে তাতে আমার মনে হয় যে কোনো নেগেটিভ ফিলিংকে কমপ্লিমেন্ট করে। মানে একটা ভয়ের সাথে দুঃখ বা একটা অপরাধবোধ, এই জিনিসগুলো যখন যোগ হয়ে যায়, দুটো যখন একসাথে আমরা ফিল করি, তখন যেন আরও কীরকম ক্রিপি, আরও কীরকম আনসেটেলড লাগে। এই জিনিসটাই আমরা কিন্তু আজকের গল্পটার মধ্যে দেখব। এবং এটা আমরা তৈরি করতে গিয়ে, গল্পটা শুনতে গিয়ে, স্ক্রিপ্ট করতে গিয়ে, রেডি করতে গিয়ে আমরা এটাই ফিল করেছি। তা এই গল্পটা খুব স্পেশাল একটা গল্প। পারমিতাদি সবসময় খুব স্ট্রেট কাট কথা বলে এবং খুব সত্যি কথা বলে। মানে পারমিতাদির লেখার মধ্যে অলওয়েজ আমরা দেখি যে খুব সুন্দর করে কিছু জিনিস তুলে ধরা হয়, কিছু ইমোশনস, কিছু বক্তব্য, কিছু ফিলোসফিক্যাল অবজারভেশনস, কিন্তু সেগুলো খুব স্পষ্টভাবে একদম বাস্তবের মতে লেখা থাকে। কিন্তু আজ আমরা শুনব পারমিতা চ্যাটার্জির লেখা একটা আশ্চর্য রকমের ভৌতিক গল্প, ঝন্টু লালের তাবিজ। আর আমরা এই গল্পটাতে এটাও একটা শিক্ষা পাবো যে কি করে আমরা মানুষদেরকে চিনতে ভুল করি, বা চেনা মনে হলেও চিনে উঠতে পারি না। শেষ মুহূর্তে গিয়ে, বা হয়তো যখন অনেক দেরি হয়ে গেছে, তখন আমরা রিয়েলাইজ করি যে মানুষটা সত্যি কীরকম ছিল, কিন্তু তখন আর কিছু করার থাকে না। এই জিনিসটাও আমরা এই গল্পটার মধ্যে খুঁজে পাবো। আজকের গল্পে গল্প পাঠ ও ঝন্টুলালের ভূমিকায় রয়েছে আদিত্য, ড্রাইভার ও যামিনীর ভূমিকায় রয়েছে সৌরভধ্বনি সাহা, সুভাষ ও মতিরামের ভূমিকায় রয়েছে দীপঙ্কর বাবু, বিনোদের ভূমিকায় রয়েছে প্রত্যয়, আর বরেন এবং চাওয়ালার ভূমিকায় রয়েছি আমি, সুমি। গল্পের সাউন্ড ডিজাইন করেছে ফিনিক্স অডিওভার্স। তাহলে দেরি না করে আরও একটা খুব সুন্দর, মানে আমার মতে এই গল্পটা খুব স্পেশাল একটা গল্প, খুব সুন্দর একটা গল্প। তাহলে আজকে সেই গল্পটাই শুরু করি। আজকের পর্ব পারমিতা চ্যাটার্জির লেখা ঝন্টু লালের তাবিজ। এই কি ব্যাপার বলতো? আজকে আড্ডায় বিনোদকে দেখছি না যে। প্রতিদিন তো সবার আগে চলে আসে সে। এক মুঠো মুড়ি মুখে পুরে দিয়ে কাঁচা লঙ্কায় একটা কামড় দিতে দিতে কথাগুলো বলল যামিনী। সুভাষ এক কাপ চা যামিনীকে আর অন্যটা বরেনের দিকে এগিয়ে দিতে দিতে উত্তর দিল, আরে দেখ গিয়ে, জামাই ষষ্ঠীর কচি পাঁঠা হয়তো হজম করে উঠতে পারিনি। আরে বাবা, ঝিঙের ঝোল আর ভেন্ডি সিদ্ধ খাওয়া মানুষের পেটে কি আর এত কিছু সহ্য হয়? বরেন চায় একটা চুমুক দিয়ে বলল, তার নামে যে এত কথা বলছিস, সামনে এসে দাঁড়ালে বলতে পারবি তো? এই তুই আমাকে কি ভাবিস বলতো? বিনোদকে আমি ভয় পাই নাকি? পাস না বলছিস? তাইলে গলা তোলার আগে একবার দরজার দিকে তাকা। দেখা গেল বিনোদ দরজায় দাঁড়িয়ে। বিনোদের চেহারায় অদ্ভুত একটা ব্যক্তিত্ব আছে। বন্ধু বান্ধব তো দূরের কথা, গুরুজনেরাও বুঝে কথা বলে ওর সঙ্গে। সুভাষ বলল, আরে আরে বিনোদ, এই এই তোর কথাই হচ্ছিল এতক্ষণ। আরে চা খাবি তো? আসলে তুই না আসলে একটা চেয়ার ফাঁকা পড়ে থাকে, সেই কথাটাই বলছিলাম এতক্ষণ যামিনী আর বরেনকে।
যামিনী আর বরেন মুখ টিপে হাসল। বিনোদের শ্বশুরবাড়ি বিষ্ণুপুর। যখনই সেখানে যায় 3 বন্ধুর জন্য কিছু না কিছু নিয়ে আসে। এবারেও তার অন্যথা হয়নি। 3টে পৌরাণিক মূর্তি টেবিলের উপর রেখে বলল, এই যে এগুলো তোদের জন্য এনেছি, যার যেটা পছন্দ নিয়ে নে। যামিনী ঠাট্টা করে বলল, ও, নিজের জন্য ভালোটা আগে থেকে সরিয়ে রেখেছে, তাই না রে বেটা? তবে আমাদের এতেই চলবে। স্বয়ং বিষ্ণুপুর বাসিনী যখন তোর ঘরণী, তখন মূর্তি নিয়ে তোর কাজ নেই। না রে, তার জন্য নয়। এইসব মূর্তি টুর্তি আমার ভালো লাগে না। সেই দিনগুলো আজও ভুলতে পারি না আমি। বরেন বলল, এই ব্যাপারটা কি কি ভুলতে পারিসনি? কই, কখনো বলিসনি তো? রহস্যের গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। এই ভূত টুত নাকি আবার? হ্যাঁ, ভূত কিনা বলতে পারবো না, তবে দেবতা যে নয় সে ব্যাপারে আমি নিশ্চিত। সুভাষ বলল, দাঁড়া দাঁড়া, আমি আর 1 কাপ করে চা নিয়ে আসি। আজকের আড্ডাটা মনে হয় বেশ জমেই যাবে। চায়ের পাট মিটিয়ে 4 জন 4টে সিগারেট ধরালে। বিনোদ বলতে শুরু করলো, যখনকার কথা বলছি তখন আমার বয়স 23 কি 24 হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সবে মাত্র চাকরিতে ঢুকেছি। সংসারে সচলতা বরাবরই ছিল আমাদের, তাই আমার রোজগারের টাকা বাবা নিতেন না কখনো। নিজের পোশাক আশাক আর বইপত্র কেনা বাদ দিয়ে বেশিরভাগই বেরিয়ে যেত এদেশ ওদেশ ঘুরতে। পাহাড় আমার বরাবরই খুব প্রিয়। জীবনে যতবার সমুদ্র বা মরুভূমি দেখেছি তার থেকে অনেক বেশিবার পাহাড় দেখেছি। ওই সবুজে ঢাকা পাহাড়গুলোর পায়ের কাছে যে ছোট ছোট গ্রামগুলো আছে, সেখানে আজও এমন এমন রহস্য লুকিয়ে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না। সেবার আসাম গেছিলাম ঘুরতে। জায়গাটার খোঁজ পেয়েছিলাম আমার এক কলিগের কাছে। গ্রামটার নামটা আজ ঠিক স্পষ্টভাবে মনে নেই। ওই কি গুড়ি না বাড়ি কি একটা যেন ছিল। আসলে ওদিকের জায়গাগুলোর এত জটিল নাম যে আমার এই ভোতা মাথায় বেশি দিন থাকে না। চারিদিকে সবুজ আর সবুজ। রাতের অন্ধকারে কান পাতলে ঝর্ণার জলের শব্দ পাওয়া যায়। সকালবেলা কুয়াশা ঢাকা পাহাড় চূড়া দেখতে দেখতে গরম চায় চুমুক দেওয়ার অনুভূতিটা আহা, বলে বোঝানো যাবে না। তা আমার ট্রেন যখন সেই নাম না জানা স্টেশনে ঢুকলো, তখন সূর্য সবে উঠতে শুরু করেছে। চারিদিকে প্রচণ্ড কুয়াশা। নিজের থেকে 7-8 হাত দূরত্বের পরে আর কিছু চোখে দেখা যায় না। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। স্টেশনের বাইরে একটা ঘুমটি মতো দোকানে তখন সবেমাত্র উনুনে আঁচ পড়েছে। গিয়ে বলছিলাম 1 কাপ চা পাওয়া যাবে? ভদ্রলোক হনুমান টুপিটা ঠোঁটের উপর থেকে নামিয়ে বলল, যাবে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাতে অবশ্য আমার কোনো আপত্তি ছিল না। ভেবে দেখলাম এই কুয়াশা ঢাকা অচেনা জায়গায় এই সকাল সকাল গাড়ি ঘোড়া কিছু পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। তার চেয়ে এনার সাথে কথা বলে সময়টা কাটানো যাক। আপনাদের এখানে তো এখনো দেখছি বেশ ঠান্ডা। এখানে গরম থাকে মাত্র 2 মাস। এই প্রথম এলেন বুঝি এখানে? হ্যাঁ, এই প্রথম। মোটামুটি চলনসই একটা থাকার জায়গায় কোথায় পাবো বলতে পারেন? এখানে তো হোটেল বলতে সেরকম কিছু নেই, তবে বড় বড় ব্যবসাদার বাবুরা ছোট ছোট বাড়ি বানিয়ে রেখেছেন। বাইরে থেকে যারা আসে তারা ওখানেই ওঠে। একটু পরেই রিক্সা চলতে শুরু করবে। ওদেরকে বললে ওরাই আপনাকে একটা খুঁজে দেখে নিয়ে যাবে। কথায় কথায়
অনেকটা সময় পেরিয়ে গেল। আমি যে রিকশায় চাপলাম সেই লোকটা আমায় পর্বত বিহার নামে একটি ছোট্ট বাড়ির সামনে এনে দাঁড় করালো। কলকাতার কোনো এক ব্যারিস্টার সাহেব ওই বাড়িখানা বানিয়েছিলেন নিজের অবসর সময় কাটানোর জন্য। কিন্তু পরে যখন দেখলেন নিজে অবসর সময় কাটানোর থেকে অন্যেরা এসে তাদের অবসর সময় কাটালে ওনার ব্যারিস্টারি থেকে বেশি রোজগার হয়, তখন ব্যবসায়ী না হয়ে ওকালতি পড়ার জন্য আফসোস করতেন। সেখানে অতিথিদের দেখাশোনা, রান্নাবান্না সব কিছু করত ঝন্টুলাল। एक कप चाय मिलेगा और नहाने के लिए गर्म पानी। এ, আপনি বাংলায় বলতে পারেন বাবু, আমি কিন্তু বাংলা বুঝতে পারি, আবার বলতেও পারি এই ভাঙা ভাঙা। ঝন্টুলাল চা নিয়ে এলে আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঝন্টুলাল, এখানে ঘোরার জায়গা কি কি আছে? অনেক কিছু আছে দাদা, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। পাহাড় আছে, নদীর ঝর্ণা আছে, চা বাগান, মন্দির, অনেক কিছু আছে। আপনি বললে আমি একটা গাড়ির ব্যবস্থা আপনাদের করে দিতে পারি। তাহলে তাই করো, তুমিও কিন্তু যাবে আমার সাথে। দুপুরে রাস্তায় কোথাও খেয়ে নেবো দুজনে, আর রাতেরটা ফিরে এসে দেখা যাবে। পরের দিন সকাল ৮টার সময় আমি আর ঝন্টুলাল বেরোলাম। জায়গার সৌন্দর্যের বর্ণনা এখানে অপ্রাসঙ্গিক, তাই আর বললাম না। তাছাড়া পাহাড় যে সুন্দর তা কে না জানে। আরে ঝন্টুলাল, একটা মন্দির ফেলে এলাম মনে হচ্ছে। ওটা ওটা এখন বন্ধ বাবু। এখানে বাকি মন্দিরগুলো বিকেলের পর সব বন্ধ হয়ে যায়, তখন ওই মন্দিরের দরজা খোলে। সূর্যের আলো আসলে ওই মন্দিরে ঢোকা বারণ। বাবা, ভারী অদ্ভুত নিয়ম তো। আসলে এই মন্দিরে সবাই নিজের পরিবারের মৃত মানুষদের আত্মার শান্তির জন্য পুজো দিতে আসে। কোনো পুরোহিত নেই এখানে, সবাই নিজের মতো এসে কাঁচা মাংস আর সুরা দিয়ে পুজো দিয়ে যায়। কাল আপনি এসে ঘুরে যেতে পারেন একবার। তবে একটা কথা, এই মন্দিরে একটা নিয়ম আছে, বিগ্রহে প্রণাম করে আপনি কিন্তু এই উল্টো মুখে ফিরতে পারবেন না। বিগ্রহের দিকে মুখ করেই আপনাকে মন্দির থেকে বাইরে আসতে হবে। কেন? এরকম নিয়ম কেন? সেটা তো আমি বলতে পারবো না বাবু, তবে বাপ ঠাকুরদার মুখে শুনেছি যে যদি মন্দির থেকে পিছন ফিরে বেরিয়ে আসেন, তাহলে আপনার পিছন পিছন কেউ আসলেও আসতে পারে। ঝন্টুলালের কথায় মন্দিরটার প্রতি আমার কৌতূহল বেড়ে ২ গুণ নয়, ৪ গুণ নয়, একেবারে ১০০ গুণ হয়ে গেল। সেদিনকার মতো ভালোভাবেই ঘোরাঘুরি করে ফিরে এসে রাত্রেবেলা গরম গরম রুটি আর দেশি মুরগির মাংস দিয়ে পেট পুজো করে কম্বল টেনে লম্বা হলাম। পরের দিন দুপুর গড়াতেই বেরিয়ে পড়লাম। ঝন্টুলালকে বাজারে যেতে হবে বলে সে আর আমার সাথে বেরোতে পারল না। তবে বেরোনোর সময় হিসেব করে বলে দিল, আপনার সেখানে পৌঁছতে অন্ধকার হয়ে যাবে। তবে তবে আমার কালকের কথাটা কিন্তু মনে রাখবেন। আমি মজা করে বলেছিলাম, "হ্যাঁ, সত্যি ঝন্টুলাল, তোমার মতো একজন মানুষকে সাথে পেলে পৃথিবীর কোনো অচেনা জায়গায় আর অচেনা থাকে না।" পরে বুঝেছিলাম জীবনের সব কিছু নিয়ে মজা করা চলে না। ড্রাইভার জঙ্গলের বাইরে গাড়ি দাঁড় করিয়ে বলল, জঙ্গলের ভিতরে গাড়ি ঢোকার রাস্তা নেই দাদা, এইটুকু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। সাথে টর্চ আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। তাহলে তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে ঘুরে আসি না হয়।
মন্দিরটা জঙ্গলের খুব বেশি ভিতরে নয়, রাস্তা থেকেই দেখা যায়। অদ্ভুত শান্ত পরিবেশ, অন্ধকারে গা মিশিয়ে দাঁড়িয়ে আছে। ছোট মাটির প্রদীপের টিমটিমে আলো ছাড়া দূর থেকে আর কিছু চোখে পড়ে না। বিগ্রহ বলতে 5 ফুটের কালো একটা শিলা, দেওয়াল জুড়ে বিভিন্ন ধরনের ভূত পিশাচদের মুখ খোদাই করা। হাওয়া পাতায় সরসর শব্দ তোলে জানতাম, কিন্তু পাথরের গায়ে ধাক্কা খেয়ে গম গম করে এই প্রথম শুনলাম। কতক্ষণ সেখানে ছিলাম ঠিক বলতে পারবো না, কিন্তু বেরোনোর সময় ঝন্টুলালের কথাটা একেবারে ভুলে গেলাম। গাড়িতে যখন উঠতে যাব মনে হলো আমার পিঠে আলতো করে কেউ যেন হাত বুলিয়ে দিয়ে গেল। পাত্তা দিলাম না, ভাবলাম জঙ্গলের রাস্তা, ডালপাতা লাগতেই পারে। ঘরে ঢুকতেই ঝন্টুলাল পিছন পিছন চা নিয়ে ঢুকলো। বলছিলাম কি বাবু, আমি যা বলেছিলাম তাই করেছিলেন তো? সত্যিটা আমি গোপন করলাম, বললাম, আরে বাবা, তুমি যা বলেছিলে তাই করেছি, চিন্তা নেই তোমার। পাহাড়ের সব থেকে বড় ব্যাপার হলো কখন রোদ উঠবে আর কখন বৃষ্টি নামবে কেউ জানে না। সেদিন রাতে খাওয়া দাওয়া করে শুতে যাব, এমন সময় শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। একেতেই শীতকাল, তার উপর পাহাড়িয়া বৃষ্টির ঠান্ডা জল। মোটা মোটা দুটো কম্বলের ভেতর দিয়ে ঠান্ডা ঢুকছে শরীরে। রাত তখন প্রায় 2টো। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, বাইরে ঠান্ডা হাওয়ায় মাতলামি শুরু করেছে। মনে হচ্ছে যেন ঝাঁক বেঁধে ছুটে এসে পাহাড়ে ধাক্কা খেয়ে আবার অন্যদিকে ছুটে পালাচ্ছে। ঘরের মধ্যে খট করে একটা শব্দ হলো। আমি উঠলাম না, শুধু মাথাটা তুলে টর্চটা একবার বুলিয়ে নিলাম পুরো ঘরটাতে। না, সেরকম কিছুই চোখে পড়ল না। আবার শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পর আমার পা দুটো কেমন জানি ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল খুব ভারী আর শক্ত কিছু চাপিয়ে দেওয়া হয়েছে আমার পায়ের উপর। কিছুতেই নাড়াতে পারছি না। মাথার কাছ থেকে টর্চটা নিয়ে আলোটা ফেললাম সেদিকে। দেখলাম একদল পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে আমার পায়ের কাছে। ওদের ফাটার মতো জ্বলে থাকা চোখগুলো যেন পুড়িয়ে শেষ করে দিতে চাইছে আমায়। আমি একটা প্রচণ্ড চিৎকার করে 2 হাতের পাতা দিয়ে মুখ ঢাকলাম। কি হয়েছে বাবু? আপনি এরকম চিৎকার করে উঠলেন কেন? ঝন্টুলাল, ঝন্টুলাল, তুমি এসেছো? জানো, আমি দেখলাম অনেকগুলো পাথরের মূর্তি একসাথে দল বেঁধে দাঁড়িয়ে আছে আমার ঘরের ভেতর। চোখগুলো কি অসম্ভব জ্বলে। পাথরের মূর্তি? কিরকম দেখতে ছিল লক্ষ্য করেছিলেন? না, অন্ধকারে এতটা বুঝতে পারিনি, তবে কোনোটাই মানুষের আকারে ছিল না, এতটুকু নিশ্চিত করে বলতে পারি।
আমার কথায় ঝন্টুলালের মুখের রক্ত যেন শুকিয়ে গেল। প্রচণ্ড আতঙ্ক ভরা চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে জিজ্ঞেস করল, সত্যি করে একটা কথা বলুন তো বাবু, এই মন্দিরটা থেকে ফেরার সময় আমি যা বলেছিলাম আপনি কি তাই করেছিলেন? আমি চুপ করে রইলাম। ঝন্টুলাল বুঝল আমি তাকে মিথ্যে বলেছি। সেই একই রকম স্থির দৃষ্টি নিয়ে সে আবার বলল, আপনি কাজটা ঠিক করেননি বাবু। আমি বারবার আপনাকে বলে দেওয়ার পরও আপনি সেই একই ভুল করে এলেন। ঝন্টুলালের চোখ মুখ দেখে বুঝলাম আমি যা করেছি সেটা আমার কাছে খুব সাধারণ ঘটনা হলেও এখানকার মানুষের কাছে মোটেই তা নয়। আমি বললাম, এখন কি হবে ঝন্টুলাল? আমি তখন লজ্জায় তোমাকে বলতে পারিনি। ঝন্টুলাল ধপ করে মাটিতে বসে ডান হাতের পাতায় কপালটা ঠেকনা দিয়ে বলল, মরবে, আবার কেউ সেই একইভাবে মরবে। ওরা যখন এসেছে তখন কাউকে না নিয়ে তো ফিরবে না। এইভাবে মরবে মানে? কিভাবে মরবে? এখন আর এসব জেনে আপনার কি হবে বাবু? তবে তবে ওরা ঠিক কাউকে নেবেই। কথাগুলো বলতে বলতে বেরিয়ে গেল ঝন্টুলাল। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম, যা ক্ষতি হয় আমার হোক, আমার ভুলের শাস্তি যেন অন্য কেউ না পায়। পরের দিন সকালে ঝন্টুলাল চা নিয়ে এলো আমার ঘরে। কিছু না বলেই ফিরে যাচ্ছে দেখে আমি বললাম, ভাবছিলাম কাল ফিরে যাব, বুঝলে? ফিরে তো আপনি যেতে পারবেন না বাবু। ওরা না চাইলে আপনি এক পাও এগোতে পারবেন না। আরে বাবা, পারবো পারবো। পৌঁছে তোমাকে চিঠি লিখে জানাবো, কেমন? দেখুন কি হয়। যদি যেতে পারেন তাহলে তো ভালোই। আমি এখানে আসার পরেই লক্ষ্য করেছিলাম ঝন্টুলালের গলায় কালো কারের সাথে একটা লাল তাবিজ ঝোলানো থাকে। এই দুদিনে অবশ্য এরকম তাবিজ আমি এখানকার অনেকের গলাতেই দেখেছি। ঝন্টুলাল নিজের গলার তাবিজটা খুলে আমায় পরিয়ে দিল। এখানে যতদিন আছেন এইটা পরে থাকুন, ভুল করে আবার এটাকেও খুলে ফেলবেন না যেন। সেদিন বিকেল থেকেই আমার প্রচণ্ড জ্বর। ধীরে ধীরে যেন পরিস্থিতির গম্ভীরতা টের পেতে লাগলাম আমি। বুঝলাম ঝন্টুলাল ঠিক বলেছিল, যাওয়া আমার হবে না। মাঝরাতের দিকে জ্বরটা বেশ কম। পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ঘরের কোণায় টেবিলের জল রাখা ছিল। পাশের জানালাটা দিয়ে পাহাড় দেখা যায়। এখন জ্বরটা আসার পর থেকে ঠান্ডার জন্য সময় বন্ধ থাকছে ওঠা। জল খেয়ে ফিরে আসতে যাব, এমন সময় জানালার ওপার থেকে একদল মানুষের সুরেলা কণ্ঠ শুনতে পেলাম। শক্ত কিছু একটা দিয়ে জানালায় টোকা পড়ল। কে কে কথা বলছে? কোনো উত্তর এলো না।
মনে পড়ল আমি যে ঘরটায় থাকি সেটা মাটি থেকে প্রায় 20 ফুট উপরে কাঠের বানানো সিঁড়ি দিয়ে উঠে আসতে হয়, কিন্তু পিছনের জায়গাটা তো একেবারে ফাঁকা। সেখানে না আছে কোনো বারান্দা, না আছে কোনো সিঁড়ি। কোনো মানুষের পক্ষে জানালা পর্যন্ত পৌঁছানো কি সম্ভব? তাহলে কারা কথা বলল? ঝন্টুলাল, ঝন্টুলাল, শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি এসো আমার ঘরে। আমার চিৎকারে ঝন্টুলাল ছুটে এলো। কি হয়েছে বাবু? এমনভাবে চিৎকার করছেন কেন আপনি? ওই ওই জানলাটা, ওই জানলাটার পেছনে কারা যেন আছে। কি সব পাথর হয়ে যাওয়ার কথা বলছে ওরা। ওরা ওরা কে ঝন্টুলাল? তুমি ওদের চলে যেতে বলো। আমি আমি বললেই কি ওরা যাবে বাবু? ওরা যা নিতে এসেছে না নিয়ে ফিরবে না। তবে তবে আপনি ভয় পাবেন না, আমি থাকতে কোনো ক্ষতি হবে না আপনার। আসার দিন থেকে কি সব পাগলের মতো বলছো বলো তো? পরিষ্কার করে বলো দেখি, ব্যাপারটা কি? কি সব হচ্ছে? কি কি হচ্ছে এসব? আজ বরং থাক বাবু, আপনার শরীরটা ভালো নেই আজকে। না না, কোনো কথা শুনবো না আমি তোমার। আমাকে আজই সবটা বলতে হবে। আমার জেদের কাছে ঝন্টুলাল হার মানল। মেঝেতে এক কোণায় মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। তারপর একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে মুখ তুলে বলল, ওই মন্দিরখানা কিভাবে তৈরি হয়েছে, কে তৈরি করেছে সে কথা কারো জানা নেই। তবে শুনেছি ওটা নাকি প্রায় প্রায় 200-250 বছরের পুরনো। মন্দিরের গায়ে যে মূর্তিগুলো আছে সবাই বলে ওগুলোর ভেতরে নাকি আত্মাদের বাস। তাই সেখান থেকে পিছন ঘুরে বেরিয়ে এলে সেই আত্মারা তার পিছু নেয়। শুধু কি তাই, সেই মানুষটার প্রাণ না নেওয়া পর্যন্ত ওরা ফিরে যায় না। তোমরা এসব কথা বিশ্বাস করো? এখনকার দিনেও এসব হয়? সত্যি করে বলুন তো, আপনি করেন না? নিজের কানেই তো সবটা শুনলেন। কত মানুষ না মেনে প্রাণ খুইয়েছে। প্রাণটা বেরোনোর আগে সারা শরীরটা পাথর হয়ে যায় একেবারে। ঝন্টুলালের কোনো কথাই হয়তো আমার বিশ্বাস হতো না যদি কিছুক্ষণ আগে নিজের কানে সব কিছু না শুনতাম। কথায় কথায় রাত পেরিয়ে ভোর হলো, অন্য একরকম ভোর। জানালাটা খুলে দিলাম। সেদিন আমার একটা কথাই মনে হয়েছিল, যে আমরা ভোরের সৌন্দর্যকে উপভোগ করি ঠিকই, কিন্তু রাতের কতখানি ভয়াবহতাকে কাটিয়ে সে পৃথিবীর মাটিতে পা রাখে তার খবর কেউ রাখি না। এখন যে খোলা জানালার কাছে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিয়ে আমি জীবনের স্বাদ নিচ্ছি, কাল রাতে এই জানালাই আমাকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে ঠেকিয়েছিল। ঝন্টুলালের শরীরটাও দুদিন ধরেই ভালো যাচ্ছে না। পা দুটো নাকি অসম্ভব যন্ত্রণা করছে তার। ঠিকমতো হাঁটতে পারছে না। ব্যাপারটা লক্ষ্য করে আমি তাকে খুব একটা বেশি কাজের জন্য হুকুম করতাম না আর। আসলে কয়েকদিনেই এই মানুষটার প্রতি কেমন যেন মায়া পড়ে গেছিল আমার। তোমাদের এখানে ভালো কোনো ডাক্তার নেই ঝন্টুলাল? চলো না, আজ তোমাকে দেখিয়ে নিয়ে আসি। আমার তো মনে হচ্ছে তোমার পায়ের অবস্থা ভালো না, কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো। ও কিছু না বাবু, আমি জানতাম এটা হবে। আপনি এসব নিয়ে ভাববেন না। বলছি, আপনি বাড়ি ফিরবেন না? আমরা কত সহজে মানুষকে ভুল বুঝি, তাই না? ঝন্টুলালের মুখে আমার বাড়ি ফেরার কথা শুনে মনে হলো সে হয়তো চাইছে না তাকে নিয়ে আমি বেশি নাক গলাই। আসল কারণটা অবশ্য পরে বুঝেছিলাম। তবে যতদিনে বুঝেছিলাম ততদিনে আমি বললাম,
হ্যাঁ, ভাবছি কালই ফিরব। অনেক দিন হয়ে গেল, ছুটিও প্রায় শেষ। তাই ভালো বাবু, আপনি বরং ফিরে যান, ফিরে ফিরে যান এখান থেকে। শুধু এই গলার কালো কাঠটা বাড়ি না পৌঁছানো পর্যন্ত খুলবেন না, তারপর ওটা খুলে জলে ফেলে দিতে পারেন। তাই করলাম। আমি বাড়ি ফিরে এলাম। বেশ কয়েকদিন ঝন্টুলালের জন্য মনটা খুব খারাপ লাগছিল। পরে আস্তে আস্তে ভুলেও গেলাম মানুষটাকে। এর প্রায় বছর দুয়েক পর অফিসের একটা কাজে আমাকে গৌহাটি যেতে হলো আবার। সেখানে পা দিতেই ঝন্টুলালের কথা মনে পড়ে গেল। কাজ শেষ হওয়ার পরও আমার হাতে একটা দিন সময় ছিল। ভাবলাম ফেরার পথে একবার ঝন্টুলালের সাথে দেখা করেই যাই। চমকে যাবে আমাকে দেখলে একেবারে। আবার ট্রেন ধরে পৌঁছে গেলাম সেই নাম না জানা স্টেশনে। কিন্তু দেখলাম ওখানে ঝন্টুলাল আর থাকে না, থাকে অন্য একজন, নাম মতিরাম। জানি না কেন বেশ কষ্ট পেলাম খবরটা শুনে। আমি মতিরামকে জিজ্ঞাসা করলাম, এখানে কদিন হলো তুমি আছো? তোমার আগে যে থাকতো, মানে ঝন্টুলাল, সে কি এখন অন্য কোথাও থাকে? তার ঠিকানা বলতে পারবে? লোকটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুব নিচু গলায় একেবারে প্রায় মিনমিন করে বলল, আমি এখানে আসি দাদা বছর দুয়েক হলো। জন্টুলাল আর বেঁচে নেই। কি বলছো এসব? বেঁচে নেই মানে? হ, আমি ঠিকই বলছি দাদা। সে প্রায় 2 বছর আগেকার কথা। হঠাৎ কয়েকদিন ধরেই তাকে আর বাইরে দেখতে পাওয়া যাচ্ছিল না। আস্তে আস্তে এর মুখে ওর মুখে কতটা সাউর হয়ে গেল চারদিকে। অনেক খোঁজ খবর লাগানো হলো, কিন্তু তারপর যখন সকল গ্রামবাসী মিলে এবাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকলো, ভেতরের দৃশ্য দেখে সবাই একেবারে ভিমরি খেয়ে গেছিল। ঘরে বিছনায় পাথর হয়ে শুয়েছিল ঝন্টুলাল। প্রাণটা যে কবে বেড়ে গেছে কেউ জানেনি। আপনি হয়তো ঠিক জানবেন না, এখানে একটা বিশেষ কারণে মানুষ পাথর হয়ে মারা যায়। আমাদের এখানে সবাই গলায় একটা তাবিজ পরে। এই যে দেখেন, আমিও পরে আছি, কিন্তু জন্টুর গলায় ওটা ছিল না। তাবিজটা না খুললে এমনটি হতো না দাদা। তবে জন্টুলাল সব জেনে শুনে কেন যে এরকম করলো সেটা আজও কেউ জানেনি দাদা। আমি তোমাদের এখানকার এই ব্যাপারটা জানি, মানে আমার কিছু বন্ধু বান্ধবের মুখে শুনেছি আর কি। আচ্ছা, এমন তো হতে পারে ঝন্টুলাল কোনো দোষ করেনি, তবে তার কেন এরকম মৃত্যু হলো? সেটা হতেই পারে। হয়তো অন্য কাউকে বাঁচাতে গিয়ে সে নিজে প্রাণটা দিয়েছে। ছুটন্ত ট্রেনের বাইরের দৃশ্যের মতো একটার পর একটা পুরনো দিনের কথা যেন ধেয়ে যাচ্ছিল আমার মনের ভেতর দিয়ে। তাহলে এই কারণেই ঝন্টুলাল আমার গলায় তাবিজটা পরিয়ে দিয়েছিল আর আমাকে বাড়ি ফিরে যেতে বলেছিল। তাকে ভুল বোঝানোর জন্য আফসোসের গ্লানিতে আমার ভেতরটা কুমড়ে কুমড়ে কেঁদে ওঠে। যাই হোক, লোকটা আবার বলল, কিন্তু আপনি জন্টুলালের খোঁজ কেন করছিলেন দাদা? আপনি কি তাকে চেনেন? আমি উত্তর দিলাম, এতদিন ভাবতাম চিনি, তবে এখন মনে হচ্ছে আসল মানুষটাকে সত্যি চিনে উঠতে পারিনি।
এত দূর বলে বিনোদ থামল। বাকি তিনজন মন্ত্রমুগ্ধের মতো শুনছিল এতক্ষণ। বিনোদ আবার বলল, আজ চলি রে, মনটা বড় খারাপ হয়ে গেল। আমাদের মতো মানুষেরাও এক ধরনের খুনি, জানিস তো। আমার মতো বিনোদদের অপরাধের শাস্তি কত ঝন্টুলালকে যে পেতে হয় কে জানে। শেষ হলো আমাদের আজকের পর্ব, পারমিতা চ্যাটার্জির লেখা ঝন্টুলালের তাবিজ। গল্পটা কিন্তু শেষের দিকে গিয়ে একেবারে মন ছুঁয়ে গেল। মানে এত সুন্দর বলবো না, দুঃখটাও অবশ্য মাঝে মধ্যে সুন্দর লাগে। এত সুন্দর একটা ফিলিং লাস্টে আমরা পেলাম। পারমিতাদিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই গল্পটা পাঠানোর জন্য, যার ফলে আমরা সবার সাথে আপনাদের সাথে এটা শেয়ার করে নিতে পারলাম। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে ছিল আদিত্য, দীপঙ্কর বাবু, সৌরভধ্বনি সাহা, প্রত্যয় আর আমি সুমি। তা আজকের পর্বটা শেষ করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের একটা বড় অ্যানাউন্সমেন্ট লাস্ট গল্পের সময় হয়েছে, সরস্বতী পুজোর দিন হয়েছে। সেটা চেক করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে হবে, লিংক পিন কমেন্টসে দেওয়া থাকলো। এবং পিন্ড কমেন্ট অ্যান্ড আমাদের যে কমিউনিটি পোস্ট জায়গাটা আছে ওখানেও একটা পোস্টে দেওয়া আছে, সেখানে যান, আপনারা দেখুন। একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট, আপনারা সবাই সেটার জন্য ওয়েট করছিলেন। আমরা করেছি, আমরা একটা জিনিস ড্রপ করেছি সেখানে, সেটা খুব তাড়াতাড়ি হবে। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নতুন সেগমেন্ট ঘটনাটা সত্যি, আমরা 2টো পাইলট এপিসোড করেছি এবং সেটা টেস্টিং এখন চলছে। ইউটিউব আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে কীরকম চলছে এপিসোডটা। তো মোটের ওপর যেটা দেখা যাচ্ছে, জিনিসটা এক্সট্রিমলি সাকসেসফুল ইন টার্মস অফ আ নিউ সেগমেন্ট টু আওয়ার অডিয়েন্স। আপনারা অলরেডি এত বছর ধরে আমাদের সাথে আছেন, আমাদের গল্পগুলো শুনছেন, কমেন্ট করছেন, আমরা কমেন্ট পড়ছি আপনাদের। তো এইটা একটা এন্টায়ারলি নিউ সেগমেন্ট, সেটা আমরা জানতাম না যে অডিয়েন্স বা আপনারা কিভাবে নেবেন। তো এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা ডিসাইড করেছি সেটাও কন্টিনিউ করব। সেটা আপাতত মাসে অ্যারাউন্ড 2টো করে বড় এপিসোড হবে, আর আস্তে আস্তে আমাদের গল্পর লেন্থও বাড়বে। তা আপনারা যদি সেখানে ঘটনা পাঠাতে চান, জাস্ট সিম্পলি একটা মেল করুন। আপনাদের ফোনেই দেখবেন জিমেল অ্যাপটা আছে, সেটা ইউজ করে করতে পারেন, ল্যাপটপ, পিসি, এনিওয়্যার, যেখান থেকে ইচ্ছা করতে পারেন। মেল আইডিটা হচ্ছে submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com। আপনারা পাঠিয়ে দিন আপনাদের লেখা সত্যি ভৌতিক ঘটনা নিয়েই আমাদের নতুন সিরিজ লঞ্চ হয়েছে, ঘটনাটা সত্যি। এটা আগেও ডিক্লেয়ার করেছি, আমি আবার রিমাইন্ড করিয়ে দিচ্ছি, কারণ অনেকে কমেন্ট করছেন, অনেকে জিজ্ঞাসা করছেন যে কোথায় পাঠাবো ঘটনা, তো এরকম ব্যাপারটা। তো তাই আমি এক জায়গায় বলে দিলাম, কারণ একজনের কমেন্টে রিপ্লাই করলে খালি সে নোটিফিকেশনটা পাবে, তাই আমি এক জায়গায় সবাইকে জানিয়ে দিলাম ব্যাপারটা। আমাদের সাথে এই ঘটনাটা সত্যি, এই সিরিজটার ইম্প্যাক্ট কতটা সেইটা বোঝানোর জন্যই আমি একটা কমেন্ট পড়ছি। কমেন্ট করেছেন মৌমিতা নাথ 856। তিনি বলছেন, স্টোরিটা অসাধারণ ছিল আর তোমাদের উপস্থাপনায় আরও সুন্দর হয়ে উঠেছে দাদা। গায়ে কাটা দেওয়া গল্প একটা। এরকম আরও তোমাদের থেকে শোনার আশায় থাকবো। সব চ্যানেলেরই নিজের স্পেশালিটি আছে, তোমাদের স্পেশালিটি হচ্ছে একটা কোজি হোমলি ফিলিং অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ। মানে এত ভালো লাগলো, সরি আমি আর কি কমেন্টটা পড়তে পড়তে রিপ্লাইও করছিলাম। তা এত ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, যে আমরা একটা নতুন সেগমেন্ট করছি আর সেইটাতে তোমরা এত এক্সাইটেড। তবে এগুলো গল্প নয়, এগুলো ঘটনা, এবং তোমাদেরই পাঠানো, তোমরা যেগুলো কালেক্ট করেছো, তোমাদের যেগুলো শোনা বা তোমরা হয়তো এক্সপিরিয়েন্সও করে থাকতে পারো সেরকম কিছু ঘটনা। আমিও কিছু করেছিলাম, মানে সত্যি কথা বলছি, আমি একবার দুবার একটা দুটো জিনিস এক্সপিরিয়েন্স করেছি। সেটা যদি ঘটনাটা সত্যি সাকসেসফুল হয় তাহলে সেইটা একটা টাইমে বলবো। এমডি বিলাল বলছে, গল্পটা খুব ভালো লাগলো, আমি রাজস্থান জয়পুর থেকে শুনছি, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ বিলাল, কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। আমাদের সাথে রয়েছে দেবপ্রিয়া ঘোষ, আমাদের সাথে রয়েছে প্রেরণা সরকার, আমাদের সাথে রয়েছে আহমদ জামাদার। সে বলছে, দাদা আমি হাওড়া জেলা বাগনান থেকে তোমাদের গল্প শুনি, তোমাদের গল্পের মধ্যে আলাদা একটা বাস্তবতা আছে, সেই জন্য শুনতে খুব ভালো লাগে।
থ্যাংক ইউ সো মাচ ফর নোটিসিং এই জিনিসটা। মানে এইটার পেছনে আমি অ্যাজ আ স্ক্রিপ্ট রাইটার, অ্যাজ অ্যান এডিটর অফ দ্য স্টোরিজ, আমি এই জিনিসটা খুব খেয়াল রাখি যে গল্পের মধ্যে কোথাও যেন জিনিসটা আনরিয়ালিস্টিক না লাগে। এবং আমি সবসময় আমাদের যারা গল্প লেখেন তাদেরকে অলওয়েজ খোঁচাই, তারা হয়তো বিরক্তও হয়ে যান, মনে মনে গালাগালি করেন, আমাকে কিছু বলেন না, যে এই জায়গাটা একটু রিয়ালিস্টিক লাগছে না, না মনে হচ্ছে না যে এটা হতে পারে, মানে লজিক্যাল লাগছে না জায়গাটা। তো সেই জিনিসটা নিয়ে আমি খুব মানে আর কি বলে পিকি, মানে খুব আর কি প্যান করি, অথারদের কান খাই। তো তারাও হয়তো খুব রেগে টেগে গালাগালি দেয়, বাট থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা নোটিস করার জন্য। আমাদের সাথে রয়েছে রিমি দাস, আমাদের সাথে রয়েছে এমডি ইব্রাহিম, আমাদের সাথে রয়েছে শুভ্র। কোথায় তালদিঘি সেইটা আর বলবো না, আমি সেটা রিপ্লাই এখন দেবো না। রিফ্রেশিং পয়েন্ট 2877 বলছে ওয়াইজলি ফ্রেমড প্লট অ্যালং উইথ আ রোবাস্ট স্ট্রং থ্রিল পডকাস্ট মেড দ্য হোল এক্সপিরিয়েন্স ফেনোমিনাল। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছে নাজির হোসেন, লীনা বিশ্বাস, সায়ন রয়, জয়শ্রী বিশ্বাস, অনিকা চক্রবর্তী, কমল সাহা। আচ্ছা, আমি এখানে একটা রিকোয়েস্ট করছি সবাইকে, যারা ছোট ছোট কমেন্টও করছেন যে খুব ভালো লাগলো, দারুণ লাগলো, ভেরি নাইস, ফাটাফাটি হয়েছে, অসাধারণ, এরকম যারা ছোট ছোট কমেন্ট ড্রপ করছেন তাদেরকে জাস্ট একটাই রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ কমেন্টটাতে নিজেদের মানে কমেন্টটা লিখে জাস্ট তার পাশে নিজের নাম আর লোকেশনটা দিয়ে দিন। তাহলে আমার মনে হয় জিনিসটা আরও এনগেজিং হবে। যখন আমরা লোকেশনটা পাই যে কে কোথা থেকে শুনছে, আমাদেরও আইডিয়াটা আরও ক্লিয়ার হয়, আরও ভালো লাগে, মনে হয় আড্ডাটা আরও এনগেজিং লাগে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন, আমি কমেন্টটা পড়ছি। অ্যাকাউন্টটা হচ্ছে অফিসিয়াল শর্মিষ্ঠা সেনগুপ্ত। আমি জাস্ট পাগলা হয়ে গেলাম অনেকগুলো পোস্টটা দেখে। কান্ট ওয়েট ফর দ্য রিটার্ন, ফটিক অ্যান্ড মাস্টার আর মাই মোস্ট ফেভারিট ক্যারেক্টার। সত্যি বলছি, থ্যাংক ইউ আমাদের সকলের ফেভারিট সিরিজ অডিওভার্সটাকে কাম ব্যাক দেওয়ার জন্য। প্লিজ এক্সকিউজ মাই বাংলা, নো ওয়ারিজ, বাংলা নিয়ে কোনো প্রবলেম নেই। আজকালকার দিনে আমরা এইভাবেই কথাগুলো বলে থাকি এবং ইটস ওকে, এখানে কেউ জাজ করছে না। সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি কমেন্ট। ধন্যবাদ ম্যাডাম, আমি ফটিক, খুব তাড়াতাড়ি আসছি। আমাদের সাথে রয়েছে শান্তনু পালথি, পোকেমন ব্যাটেল OG1HX, শিখা সরকার, এসকে সাইফুল ইসলাম, ফেইথ প্লেজ মাইনক্রাফট। আচ্ছা, শান্তিপুর থেকে কমেন্টটা পড়েছে, বলছে আমি শান্তিপুরের বাঁগাছড়া থেকে গল্প শুনি, আমার খুব ভালো লাগে গল্পগুলো। থ্যাংক ইউ সো মাচ। এরকমই আর কি বলছিলাম যে সবাই নিজেদের লোকেশনগুলো একটু যদি দিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। আমাদের সাথে রয়েছে নন্দিতা 6207, লিটন রয়, ইমন তালুকদার, ভাইবস কার্ল, তাজিবুল শেখ, দীপায়ন মণ্ডল বলছে ভাই আমি ঘটনাটা সত্যি এই এপিসোডটাতে, এই সিরিজটাতে ঘটনাটা পাঠিয়েছি, প্লিজ বলো ঘটনাটা কবে আসবে। তো ওয়ান্স অ্যাগেন দীপায়নের একটা ছোট্ট ইনসিডেন্ট মনে হয় পড়া হয়েছে, সেটা সেকেন্ড এপিসোডে আছে মোস্ট প্রবাবলি। দীপায়ন, ইফ ইউ হ্যাভ নট হার্ড প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। আমরা চেষ্টা করব যে আমাদের যে ঘটনাটা সত্যির ডেসক্রিপশন বক্সটা সেখানে দিয়ে দেওয়ার যে কারা কারা ঘটনা পাঠিয়েছে। শুভঙ্কর রয়, আচ্ছা তাহলে মোটামুটি অনেকটা র্যাপ আপ করে আনলাম আজকের। আমি এই কমেন্টটা দিয়েই আজকের আড্ডাটাকে র্যাপ আপ করছি। কমেন্ট করেছেন শুভঙ্কর রায়, আমাদের জলার ধারে মাংস খাকি এই ভিডিওটাতে। গল্পটা কিন্তু মারাত্মক একটা গল্প, নবনীতা বোসের লেখা, মোস্ট প্রবলি ইফ আই এম নট রং। শুভঙ্কর রায় বলছে, দাদা আমি আরামবাগ থেকে শুভঙ্কর রায় বলছি। প্রথমেই তোমাদের সমস্ত টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে গল্প পরিবেশনা করার জন্য। এবার আসি আমার গলায়। 3G জামানা থেকে অডিও স্টোরি শুনছি, ইউটিউবে আজকে যে গল্পটা শুনছি, আজকের দিনে ইউটিউব অডিও স্টোরির প্রতি একটা ঘেন্না চলে এসেছে। এর পরেও তোমাদের গল্পে যখন ঢুকি ভাবি শুনবো না, শুধু লাইক করে বেরিয়ে যাব। কিন্তু তোমাদের গল্পগুলো যখন শুরু হয়, যখন প্রথম সাউন্ডটা কানে আসে, পুরো গল্পটা আর না শুনে থাকতে পারি না। কিন্তু যখনই তোমাদের চ্যানেল থেকে বেরিয়ে যাই তখনই আবার সেই বিরক্তিভাব চলে আসে, অন্য চ্যানেলের পুরো গল্প আর শুনতে ভালো লাগে না। আজকের দিনে কোনো গল্পই আর পুরোপুরি শুনি না, হাফ শুনি, তারপর বিরক্ত লাগে। শুধুমাত্র একমাত্র আপনাদের এই চ্যানেল 221B হ্যারিসন রোডে, এই চ্যানেলে শুধু পুরোপুরি গল্পগুলো শুনি। জানি না কিভাবে পুরোপুরি গল্পটা শুনেও একটুও বিরক্ত লাগে না, খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ সো মাচ শুভঙ্কর। যারা অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কিছুই নয়, আগে আমাদের এন্টারটেনমেন্ট স্কোপ অনেক লিমিটেড ছিল, যার ফলে আমরা যেটুকু পেতাম সেইটুকু আঁকড়ে ধরে রাখতাম। যার ফলে যারা শুরু করেছিলেন, যারা স্টার্ট করেছিলেন এবং প্রথম আমাদের আগেও যারা কাজ করেছিলেন, তাদের কন্টেন্টগুলো আমাদের কাছে খুব স্পেশাল হয়ে গেছে। কারণ তখন তো আর কোনো অপশন নেই যে
এখনকার মতো যেটা হয়ে গেছে যে 5 তলা মল পুরোটাই গল্প, এই গল্পটা তো তখন ছিল না। তখন আর কি একটা দুটো চ্যানেল করছে। ইনফ্যাক্ট আমরা যখন অডিও স্টোরি করতে আরম্ভ করেছি তখন হাতে গোনা কিছু চ্যানেল খুব ভালো এবং ঘরোয়া প্রোডাকশন করতো। এই এখনকার মতো স্টুডিওতে দৌড়াদৌড়ি এই ব্যাপারটা ছিল না। সবাই নিজের নিজের মতো ক্রিয়েট করতো। যেরকম এসো গল্প করি, সায়ক আমানের চ্যানেল মিডনাইট হরার স্টেশন, দেন আরও যেই গল্পগুলো ছিল, আড্ডাবাজ বলে একটা খুব ভালো চ্যানেল ছিল, গল্পের জন্য বলে এখনও একটা সেই সময়কার ভালো চ্যানেল আছে, আপনারা কি শুনতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। তো এই জিনিসগুলো কোথাও গিয়ে আমার মনে হয় নষ্ট হয়ে গেছে, কারণ এটা খুব একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড, খুব কমার্শিয়ালাইজড আর মেকানিক্যাল একটা জায়গা তৈরি হয়ে গেছে। বাট আমরা হিয়ার অ্যাট 221B হ্যারিসন রোড, ইটস নাথিং বাট আমি আর প্রত্যয় আমাদের বাড়িতে হাফ প্যান্ট পরে বসে ঠিক যেরকম আমরা আগে কাজ করতাম এখনও ওরকমভাবে কাজ করি। আমাদের খুব ভালো ভালো বন্ধু হয়েছে এই প্রসেসটাতে। আদিত্য, দীপঙ্কর বাবু, আমাদের ছেড়ে চলে গেছেন অনেকজন, যেরকম সাগরবাবু তার মধ্যে একজন, আমাদের সাথে পারমিতাদি রয়েছে, অঙ্কিতা রয়েছে, অনেক লোকজন আছে, পল্লব ঘোষ আছে। তো অনেকের সাথে এর মাধ্যমে পরিচয় হয়েছে এবং খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। আমরা যখন মাসে একবার জয়েন্ট রেকর্ডিং করি, সবার সাথে বসি, সৌরভ দা, সৌরভ ধনী সাহা, তারপর সৌরভ রায়, কিংবদন্তি চ্যানেল, এদের সাথে যখন বসি তখন বেশ মনে হয় না যে আমরা গল্পের কাজ করতে বসেছি, যে এই এটা 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 না, নাথিং লাইক দ্যাট। আমরা কাজ করে নিই প্রফেশনালি, তারপরে বসে একটু আড্ডা ফাড্ডা মারি, এই সব করি, তো খুব ভালো টাইম স্পেন্ড করি। আমাদের কাছে ব্যাপারটা এরকম র্যাট রেস নয়। আমরা যদি মনে হয় যে ভালো কোয়ালিটির কন্টেন্ট করব, আমরা কন্টেন্ট কমিয়ে দেব। এবং যার জন্য এতদিন তালদিঘিটা বন্ধ ছিল, যে তালদিঘিটা কী হচ্ছিল, প্রোডাকশানের মানে সংখ্যা বাড়ানোর জন্য, এপিসোড কোয়ান্টিটি বাড়ানোর জন্য আমরা কম্প্রোমাইজ করে ফেলেছিলাম একটু কোথাও গিয়ে আমাদের কোয়ালিটির সাথে। এটা অস্বীকার করতে কোনো দ্বিধা নেই আমার। তো এবার থেকে যেটা করছি সেটা হচ্ছে যে তালদিঘির গল্পগুলো একমাত্র আমাদের ইন হাউস স্ক্রিপ্ট রাইটার এবং অথার সেই লিখবে, সেটা হচ্ছে আমি, সুমিতেন্দ্র। আমি তালদিঘিটা লিখছি, খুব প্রেশারে ফেলে দিয়েছেন আপনারা, নাহলে আমি তালদিঘিটা লিখতাম না এখন। আমি জিনিসটাকে একটু পজ করতে চাইছিলাম আরও খানিক সময়ের জন্য। তো যাই হোক, ঠিক আছে, সেটা করব। আশা করি আপনাদের ভালো লাগবেন। আপনারাই মাই বাপ, আপনারাই জাজ করবেন, জাজ করে বলবেন বিচ্ছিরি হয়েছে একদম। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আজকের মতো আড্ডাটা এখানেই র্যাপ আপ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।